পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা ভারতের, জবাবে 5টি বিমান ভূপাতিতের দাবি করেছে ইসলামাবাদ। হতাহতের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি দাবি। বিমানে ফেরত পাঠানো হচ্ছে মিয়ানমারের সেনা, বিজিপি সহ 40 নাগরিককে। কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক টেস্ট ফ্লাইট দাবি বেবিচকের। আনসার বাহিনী ও ব্র্যাক ব্যাংক থেকে তথ্য ফাঁসের প্রমাণ। এনআইডি যাচাই সেবা বন্ধ করল ইসি। কাল দুদকে শেখ হাসিনাকে তলব। ভিসি পদত্যাগের দাবিতে অনড় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাস অবস্থান কর্মসূচি, বাসভবনে বিদ্যুৎ পানির সংযোগ বিচ্ছিন্নের হুমকি। এবং বজ্রপাতে আশঙ্কাজনক হারে বাড়ছে মৃত্যু। জনসম্পৃক্ততার অভাবে ব্যর্থ আগের সব প্রকল্প। বজ্র নিরোধক গাছ রোপণ সহ সচেতনতা বাড়ানোর পরামর্শ। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন দুপুরে পুরো আয়োজন। আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি তাসওয়ার নাফি এবং আমি ইসরাত মুক্তি। নাফি, কাশ্মীর ইস্যুতে আমরা দেখেছি বেশ অনেক দিন থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং অবশেষে সেই ইস্যুতে ভারত পাকিস্তানের মধ্যে রক্তক্ষয়ী এই যে সংঘাত চলছে, এখানে পাল্টা জবাব তো চলছেই। গতকাল মধ্যরাতে আমরা দেখলাম পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের যে কাশ্মীরের অন্তত 9টি এলাকায় একযোগে কিন্তু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এবং এই ঘটনায় নয়াদিল্লি দাবি করছে যে জঙ্গি আস্তানে হামলার ঘটনায় 70 সন্ত্রাসী নিহত হয়েছেন। অন্যদিকে ইসলামাবাদ বলছে যে 26 জন বেসামরিক নাগরিক এই হামলার ঘটনায় নিহত হয়েছেন এখন পর্যন্ত। মুক্তি, এদিকে পাকিস্তানের রাফাল MiG-29 সহ ভারতীয় বাহিনীর 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবির পর 3টি রাফাল ভূপাতিত হবার কথা স্বীকার করেছে। নয়াদিল্লির হামলা চালানো হয়েছে নিয়ন্ত্রণ রেখায়, সেখানে প্রাণ গেছে আর অন্তত 10 ভারতীয় নাগরিকের। এ নিয়ে বিস্তারিত জানাবেন নুছাত কামাল। রাতের আধার ছিঁড়ে ফের কাঁপল ভূস্বর্গ কাশ্মীর। অবশেষে যুদ্ধে জড়িয়েই পড়ল দক্ষিণ এশিয়ার 2 পরাশক্তি। উপত্যকার পাকিস্তানি অংশে বুধবার প্রথম প্রহরে রাত 1:45টার দিকে হামলা চালায় ভারতের সশস্ত্র বাহিনী। আজাদ কাশ্মীর সহ পাকিস্তানের 9টি এলাকায় একযোগে হামলার দাবি নয়াদিল্লি করলেও ইসলামাবাদ বলছে হামলা হয়েছে 3টি স্থানে। ভারতের এই হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়েছে পাকিস্তান। পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় 15 দিন পর অপারেশন সিন্দুর নামের এই অভিযান ভারতের। নয়াদিল্লির দাবি, যেসব স্থান থেকে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও নির্দেশনা আসত, কেবল সেসব স্থানেই আক্রমণ চালানো হয়েছে। হামলা হয়েছে নিষিদ্ধ ঘোষিত জৈশ-ই-মোহাম্মদের 4টি, লস্কর-ই-তাইয়েবার 3টি এবং হিজবুল মুজাহিদিনের 2টি আস্তানায়। সেনা, নৌ ও বিমান সহ 3 বাহিনীর সমন্বিত অভিযান অপারেশন সিন্দুর সফল দাবি করে জানানো হয়। পাকিস্তানের সামরিক স্থাপনা এড়িয়ে হয়েছে অভিযান। কয়েক দফা শক্তিশালী বিস্ফোরণের পরই অন্ধকার নেমে আসে আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে। यहाँ मुजफ्फराबाद में हम सोए हुए थे, हमें आवाज़ें वगैरह आई हैं यहाँ पर कि इंडिया ने शायद इस इलाके को टारगेट करने की कोशिश की है, गोलाबारी वगैरह की है, लेकिन सारे कुछ के बावजूद शहरियों के हौसले बहुत बुलंद हैं। दोनों की आवाज़ आ रहे हैं, बस आगे निकल रहे हैं, देखते हैं। পেহেলগাম হামলার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাপে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি থেকে রাতভর অপারেশন সিন্দুর পর্যবেক্ষণ করেন তিনি। এনডিটিভি বলছে এ হামলা ভারত সরকারের অভিযানের প্রথম ধাপ। পাকিস্তানের প্রতিক্রিয়ার ভিত্তিতে বাড়বে অভিযানের পরিসর। बहुत अच्छा था ये जो काफ़ी दिनों से हम इंतज़ार कर रहे थे कि कुछ न कुछ जवाब जो पाकिस्तान को देना है, तो ये आज मकबूल जवाब दिया है भारत ने और हमें बहुत खुशी है कि विद प्रूफ इस बार हुआ है, कोई सबूत भी नहीं मांगेगा इसका। जो दिल में हमारे दर्द था, उस दर्द में हमारे मलहम लगा है और निश्चित तौर पर मुझे ऐसा महसूस हुआ है कि शुभम की आत्मा को आज सच्चे तौर पे आज शांति मिली है। যুদ্ধ আতঙ্কের মধ্যে জম্মু কাশ্মীরে বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান।
অন্যদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ আর সীমান্তবর্তী পাঞ্জাব প্রদেশে বন্ধ ঘোষণা করা হয়েছে সব স্কুল। এছাড়া ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর সহ ভারতের উত্তরাঞ্চলীয় বিভিন্ন বিমানবন্দরে বন্ধ রয়েছে বাণিজ্যিক বিমান চলাচল। ভারতের হামলায় শিশুসহ কমপক্ষে ২৬ পাকিস্তানি নাগরিক নিহতের খবর নিশ্চিত করেছে ইসলামাবাদ। যদিও ভারতের দাবি এ সংখ্যা কমপক্ষে ৭০। পাকিস্তানে হামলায় নিহতদের সবাইকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে নয়াদিল্লি। পাল্টা জবাবে জম্মু কাশ্মীরে ভারতীয় বাহিনীর ৫টি যুদ্ধবিমান ভূপাতিত এবং ব্রিগেডের হেডকোয়ার্টার ও কয়েকটি নিরাপত্তা চৌকি ধ্বংসেরও দাবি করে পাকিস্তানি সেনাবাহিনী। So we are giving our armed forces, the ground forces, the air force are giving all the necessary responses to defend the territorial integrity and sovereignty of the Pakistan. And so far, I can confirm you that 5 Indian aircrafts, including 3 Rafale, 1 Su-30 and 1 MiG-29 have been shot down, and 1 Heron drone has also been shot down. অন্যদিকে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা এলাকায় পাকিস্তানি সেনাদের গুলিতেও প্রাণ গেছে বেশ কয়েকজন ভারতীয়র। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটককে হত্যার ঘটনায় এ অভিযান মোদী সরকারের। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার শক্ত জবাব দিতে ভারত অঙ্গীকার করলেও বড় ধরনের শক্তি প্রয়োগ থেকে গেল ২ সপ্তাহ বিরতই ছিল দুই দেশ। নুজহাত কামাল, এখন বিশ্ব। মুক্তি, এই যে ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি সংঘাত এবং পাকিস্তানে হামলার পর ঐক্য ও সংহতির ডাক দিয়েছে মোদী সরকার এবং সেটাতে পূর্ণ সমর্থন জানিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস সহ অন্যান্য যে রাজনৈতিক দল আছে ভারতে তারা, এবং সন্ত্রাসবাদের প্রতি বিশ্বকে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। নাফি, কাশ্মীরের পেহেলগামে যখন এই সন্ত্রাসী হামলার ঘটনার মাধ্যমে এই যে উত্তেজনার সূত্রপাত, সেই সময় দুই দেশের যখন সম্পর্কে টানাপোড়েন চলছিল তখনও কিন্তু যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ দুই দেশকেই কিন্তু সংযত থাকার আহ্বান জানিয়েছিল। এবং গতকালকে ভারতীয় সেনাবাহিনীর এই পাকিস্তানের কাশ্মীর নিয়ন্ত্রিত যে 9টি এলাকা রয়েছে সেখানে বিমান হামলার পরও কিন্তু এখনও পর্যন্ত দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র, চীন, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত এবং জাতিসংঘ। এই নিয়ে সহকর্মী তানভীর জনের একটি প্রতিবেদন রয়েছে, দেখে আসবো। ভারতের জম্মু কাশ্মীরে ২৬ পর্যটক হত্যার প্রতিশোধ নিতে ১৫ দিনের মাথায় পাকিস্তানে হামলা করল ভারত। পাকিস্তানের সন্ত্রাসীদের ৯টি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার দাবি করেছে নয়াদিল্লি। দুই দেশেই হতাহত হয়েছে বেশ কয়েকজন। অর্থনৈতিক ও কূটনৈতিক পাল্টাপাল্টি পদক্ষেপের পর এবার রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ালো ভারত ও পাকিস্তান। এতে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পেহেলগামের হত্যাকাণ্ডের উপযুক্ত জবাব দিতে পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে নির্ভুল হামলা চালিয়েছে ভারতের সেনা, নৌ ও বিমান বাহিনী। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিশ্ববাসীর জন্য এক লাইনের বার্তা দিয়ে বলেছেন, সন্ত্রাসবাদের প্রতি বিশ্বকে অবশ্যই জিরো টলারেন্স দেখাতে হবে। এদিকে অপারেশন সিন্দুরের প্রশংসা জানিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য তিনি গর্বিত। কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে জানান, জাতীয় স্বার্থ সবার আগে। আরেক নেতা শশী থারুরের মতে, ভারত তার অবস্থান পরিষ্কার করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের ১৪০ কোটি জনগণ সেনাবাহিনীর পাশে আছে বলে জানান আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। এ বিষয়ে ভারত আজ ঐক্যবদ্ধ বলেও জানান তিনি। এছাড়া সর্বভারতীয় মজলিস ইত্তেদাহুল মুসলিমিনের সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি বলেন, কঠিন জবাব পেয়েছে পাকিস্তান। পেহেলগামের ঘটনা পুনরাবৃত্তির সাহস পাবে না কেউ। ভারত পাকিস্তানের ক্রমবর্ধমান উত্তেজনা নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দুই দেশের সংঘাতকে লজ্জাজনক বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব দ্রুতই তা শেষ হবে বলে আশা তার। Now it's a shame we just heard about it just as we were walking in the doors of the Oval. Just heard about it. I guess people knew something was going to happen based on a little bit of the past. They've been fighting for a long time. You know, they've been fighting for many, many decades and centuries, actually, if you really think about it. No, I just hope it ends very quickly. পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশকে জটিল পরিস্থিতি এড়িয়ে সংযত থাকার আহ্বান জানিয়েছে চীন।
ইসরায়েল বলছে ভারতের আত্মরক্ষার অধিকার আছে। অপারেশন সিন্দুর সন্ত্রাসীদের বিরুদ্ধে কড়া জবাব। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী জানান, দুই পক্ষের চলমান উত্তেজনা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তির জন্য হুমকি স্বরূপ। ভারত ও পাকিস্তানকে উত্তেজনা কমানোর আহ্বানও জানান তিনি। নয়াদিল্লি ও ইসলামাবাদের উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাপান। পাল্টাপাল্টি পদক্ষেপে পূর্ণাঙ্গ সামরিক সংঘাতে পরিণত হতে পারে বলেও আশঙ্কা টোকিওর।南アジアの平和と安定のため、インド、パキスタン双方が自制し、対話を通じて事態を安定化させることを強く求めます。এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উদ্বেগ জানিয়ে বলেন, দুই দেশকেই সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে। তার মতে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্ব বহন করতে পারবে না। তানভীর চানি, এখন বিশ্ব। এ বিষয়ে আরও আলোচনার জন্য আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সতীর্থ কর্মকার। সতীর্থ, পেহেলগামে সন্ত্রাসী হামলার পর যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেটি নিয়ে যে দুশ্চিন্তা দেখা দিয়েছিল যে যুদ্ধ কি তবে বাঁধবেই কিনা দুটি দেশের মধ্যে, এবং গতকাল মধ্যরাতে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান নিয়ন্ত্রিত যে কাশ্মীরে যে 9টি এলাকা রয়েছে সেখানে তারা বিমান হামলা চালিয়েছে। একটু জানতে চাই যে এর আগেও তো আসলে কাশ্মীর ইস্যুতে অসংখ্যবার উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, পরবর্তীতে কূটনৈতিকভাবে সেগুলো সমাধান করা হয়েছিল, কিন্তু এবার চিত্রটা একদমই ভিন্ন। অনেক সংকটাপূর্ণ একটি পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে সবাই। আসলে এর পেছনে ঠিক কি কারণ হতে পারে বলে আপনি মনে করছেন? মুক্তি, পেহেলগামে এই হামলার যে ঘটনাটি, আমরা যদি ভারতীয় গণমাধ্যমের বয়ান দেখি যে তারা হামলাটিকে আসলে কিভাবে ব্যাখ্যা করেছে, বা ভারতীয় উচ্চ পদস্থ নেতাকর্মী থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যায় থেকে যে বক্তব্যটি দেওয়া হয়েছে যে এই হামলাটি বিশেষ করে হিন্দুদের টার্গেট করে হামলাটি করা হয়েছিল, যাদের হত্যা করা হয়েছে তারা হিন্দু ছিল। অর্থাৎ এই যে টিপিক্যাল সন্ত্রাসবাদী হামলার একটি তকমা দেওয়ার চেষ্টা করা, সেটি এই ন্যারেটিভটি এস্টাবলিশ করে যে এটি আসলে হিন্দুদের উপর আগ্রাসন। আপনি খেয়াল করলে দেখবেন যে গত নির্বাচনে মোদি কিন্তু আসলে জোট সরকার গঠন করতে বাধ্য হয়েছে, একক ছত্র সংখ্যাগরিষ্ঠতা তারা পায়নি। সুতরাং যে মুহূর্তে হিন্দুদের উপর একটি হামলা হলো, তখন বিজেপি তথা বিরোধী দলগুলোর জন্য ঐক্যমত্য এই জায়গায় তৈরি হলো যে তারা যেহেতু একটি হিন্দুদের নিয়ে বারবারই হিন্দুত্ববাদী রাজনীতি এবং নানা বিষয়ে ভারতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত, তারা ওই জিনিসটি এস্টাবলিশ করার চেষ্টা করলো। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে হামলাটি হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু একটি অকাট্য প্রমাণ দাঁড় করাতে পারেনি ভারত, কিন্তু তারপরেও যে হামলাটি সেটি আসলে বিজেপি এবং মোদী সরকারের এটি এস্টাবলিশ করা যে হিন্দুদের প্রতি তাদের যে একটি সহানুভূতি, সেটিকে একটি বড় ধরনের এস্টাবলিশমেন্টের জন্য আসলে এরকম একটি ঘটনার পরে এই ধরনের একটি বড় পদক্ষেপ নিল ভারত, যেটি কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা শুরুতে ধারণা করতে পারেননি যে এসকেলেশনটি এত বড় আকার ধারণ করবে মুক্তি। সুতরাং এখানে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা কিংবা ভোট ব্যাংকের একটি ব্যাপার এখানে যুক্ত থাকতে পারে। অর্থাৎ আমি বলার চেষ্টা করছি ভারত রিটেলিয়েট করতো, ভারত হয়তো পাল্টা হামলা করতো, কিন্তু হামলার পরিসর বা ধরনটি হয়তো এরকম হতো না আনলেস ওই হামলাটিকে হিন্দুদের উপর হামলা বলে টার্গেট করা হতো আর কি। মুক্তি, সত্যি তো আরেকটা বিষয় হচ্ছে আপনি যেটা বললেন যে হামলার কারণ হতে পারে হিন্দুদের প্রতি যে বিষয়টা, আরেকটা আমরা দেখেছি পাকিস্তানের নিয়ন্ত্রিত 9টি যে কাশ্মীরের 9টি স্থানে হামলা করা হয়েছে। আসলে কিসের ভিত্তিতে এই 9টি স্থানই কেন মূল বিষয় হচ্ছে, বা কিসের ভিত্তিতে এই 9টি স্থানকে টার্গেট করা হলো মনে হচ্ছে? নাফি, যদি দেখেন যে দিল্লি এবং ইসলামাবাদের যে বক্তব্য সেটি কিন্তু কন্ট্রাডিক্টরি। দিল্লি বলছে যে তারা 9টি এমন জায়গায় হামলা করেছে যেখানে সন্ত্রাসবাদীদের ঘাঁটি ছিল, অন্যদিকে পাকিস্তান বলছে যে এমন জায়গায় হামলা হয়েছে যেখানে বেসামরিক স্থাপনা ছিল, মসজিদে হামলা হয়েছে, শিশু মারা গেছে, এবং ক্যাজুয়ালিটির হিসেবেও ভারত বলছে তারা 70 জন সন্ত্রাসবাদীকে হত্যা করেছে, পাকিস্তান বলছে 26 জন সিভিলিয়ানের প্রাণ গেছে। এই যে ভারতের বয়ান, এবং ভারত যেটি বলার চেষ্টা করছে যে বিশেষ করে পাঞ্জাবের যে জায়গাগুলোতে হামলা হয়েছে, আপনি যদি দক্ষিণাঞ্চলের মুরিদকে দেখেন, এরকম আরও যে কয়েকটি জায়গায় হামলা হয়েছে, ভারতীয় গণমাধ্যম এবং ভারতীয় সেনাবাহিনী কিন্তু এই হামলার আপডেট দেয়নি, দিয়েছে ভারত সরকার। ভারত সরকার বলার চেষ্টা করছে জশি মোহাম্মদ, এরপরে লস্করি তৈয়বা, হিজবুল মুজাহিদিনের মতো সংগঠন, এদের ঘাঁটি, এদের অপারেশনাল বেস ছিল হচ্ছে হামলার লক্ষ্যবস্তু। ভারত সরকার শুরুতেই হামলার আগে বলেছিল এটি হচ্ছে জঙ্গিবাদ নিধন বা জঙ্গিবাদের বিরুদ্ধে একটি হামলা বা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে হামলা। তারা এটা এস্টাবলিশ এজন্যই করেছিল কারণ তাদের হামলার লক্ষ্যবস্তু হিসেবে তারা বলেছে যে সমস্ত জায়গা থেকে, আপনি যদি মুম্বাই হামলার কথা চিন্তা করেন, তারা এই রেফারেন্সও দিয়েছে যে এমন জায়গায় হামলা হয়েছে যেখানে মুম্বাই হামলার প্রিপারেশন নেওয়া হয়েছিল, অর্থাৎ যেখানে সন্ত্রাসবাদী সংগঠনগুলো তাদের তৎপরতাগুলো তৈরি করে, তাদের অস্ত্রশস্ত্র মজুদ রাখে, এই কয়েকটি জায়গায় হামলা করেছে বলে ভারত দাবি করছে। সুতরাং ওই 9টি জায়গায় হামলার কারণ হিসেবে ভারতের বক্তব্য যে এই সমস্ত জায়গায়
সন্ত্রাসী অপতৎপরতা চালাতো এবং যেখানে নাকি পাকিস্তান সরকার এবং পাকিস্তানের গোয়েন্দা বাহিনী মদত দিত, এরকমও ভারতীয় সরকারের পক্ষ থেকে বলা সতীর্থ, হচ্ছে। পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইতিমধ্যে বলেছেন যে ভারত এই যে একদম সেধে যুদ্ধের জন্য যে ডাক দেওয়া সেই কাজটি আসলে করেছে এবং তারাও সেই জন্য যথাযথ উত্তর যথাসময়ে তারা দেবেন এবং আমরা পাকিস্তানের পক্ষ থেকেও এই মুহূর্তে বেশ কিছু পাল্টা জবাবও দেখেছি। সেই হিসেবে ভারতের এই যে অপারেশন সিন্দুর যেটি তারা আসলে পরিচালনা করলো, এটিকে আসলে কতটুকু সফল বলা যায় বা আমরা বলতে পারি কিনা? মুক্তি দৃশ্যত তো মনে হচ্ছে যে হামলাটি আসলে ভারত আচমকা হামলা করেছে, সুতরাং যদি দুই পক্ষের একটি সমকক্ষ সংঘাত হতো তাহলে হয়তো এই ব্যবধানটি করা যেত যে হামলাটি সফল হয়েছে কিনা বা হয়নি। ভারত তো বলছে তারা 70 জন সন্ত্রাসবাদীকে নিহত করেছে, হত্যা করেছে, কিন্তু আপনি যদি খেয়াল করেন দেখবেন যে ভারতের জেট বিমান সহ রাফায়েল বিমান মোট 5টি বিমান ভূপতিত করেছে পাকিস্তান। অর্থাৎ ইনস্ট্যান্ট রিটেলিয়েটরি অ্যাটাক যদি আমরা বলি, পাল্টা হামলায় পাকিস্তান খুবই সুদৃঢ় অবস্থানের মধ্যে দিয়ে তাদের হামলার তারা প্রতিক্রিয়া জানিয়েছে। এই জায়গায় আরো একটি বিষয় খেয়াল করবার মতো যে এই হামলায় ভারত সফল কিনা সেটি আসলে নির্ভর করছে, পাকিস্তান তো আপাতত ভারতের হামলা প্রতিহত করেছে, কিন্তু পাকিস্তান তো তার অস্তিত্ব জানান দেওয়ার জন্য একটি হামলা করবে। সেই হামলাটি কোথায় হতে পারে, সেটি যদি বেসামরিক ঘাঁটিতে কতটা ভয়াবহ হতে পারে এবং তারা যদি আসলে ভারতের মিলিটারি বেস, আমরা যেটি জেনেছি যে লাইন অফ কন্ট্রোলে অলরেডি একটি মিলিটারি বেসকে পাকিস্তান গুড়িয়ে দিয়েছে, তাদের হামলা যদি পুঙ্খানুপুঙ্খভাবে সামরিক স্থাপনার উপর হয়, বেসামরিক নাগরিকদের প্রাণহানি না হয় এবং সেটি ক্যাজুয়ালিটির মাত্রা এবং রিটেলিয়েশনের মাত্রা যদি ভারতের সাথে তখন তুলনা করা যায়, তখন হয়তো বলা সম্ভব হবে যে ভারত যে শুরুটি করেছিল সেটি তাদের জন্য সফল হামলা ছিল কিনা, নাকি সেটি তাদের উপর ব্যাকফায়ার করবে। সতীর্থ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সতীর্থ। প্রথমবারের মতো বিমানে ফেরত পাঠানো হচ্ছে মিয়ানমার থেকে পালিয়ে আসা 34 জন সেনা ও বিজেপি সদস্য সহ 40 জনকে। মিয়ানমার থেকে 1:45 কক্সবাজারের বিমানবন্দরে পৌঁছেছে বিশেষ ফ্লাইট। বর্তমানে চলছে ইমিগ্রেশন সহ সব প্রক্রিয়া। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, মিয়ানমারের নাগরিকদের নিয়ে কখন বিমান রওনা দেবে জানতে পেরেছেন এবং সেখানে আর কোনো আনুষ্ঠানিকতা আছে কিনা জানাবেন। নাফি, বিকেল 2:45টার দিকে এই মিয়ানমার থেকে আসা ফ্লাইটটি রওনা হওয়ার কথা রয়েছে। এটি মূলত 1:25 দিকে কক্সবাজার বিমানবন্দরে এসে অবতরণ করে এবং এই মুহূর্তে আসলে এখানে যে যারা ফেরত যাবেন আজকে তাদের ইমিগ্রেশনের যে কাজ সেটি এই মুহূর্তে চলছে এবং ঘন্টা কানেক পরে অর্থাৎ বিকেল 2:45টার দিকে তারা মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হবে বলে এখানকার যারা দায়িত্বশীল রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আজকে এখানে যারা ফেরত যাচ্ছেন তাদের মধ্যে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের 21 জন সদস্য এবং সেনা সদস্য রয়েছে 13 জন। এর বাইরে 6 জন বেসামরিক নাগরিক যারা বিভিন্ন সময়ে বাংলাদেশে এসে অনুপ্রবেশ করেছেন বাংলাদেশে এবং তারা বিভিন্ন মেয়াদে বাংলাদেশে কারাভোগ করেছেন। এই ধরনের নাগরিক রয়েছেন 6 জন। মোট 40 জন আজকে মিয়ানমারের উদ্দেশ্যে ফেরত যাচ্ছেন এবং তাদের যে প্রাথমিক পরিচয় বাছাইয়ের কাজ সেটি কিন্তু প্রবেশ পথেই আসলে শেষ হয়েছে এবং আমরা দেখছি যে সকাল 11:13 দিকে তাদেরকে কক্সবাজার বিমানবন্দরের যে প্রবেশ পথ সেখানে নিয়ে আসা হয়। এরপর সেখানে তাদের প্রাথমিক যে পরিচয় যাচাই বাছাইয়ের কাজ সেটি চলে। এরপর তাদেরকে বিমানবন্দরের যে যাত্রীদের বসার জন্য যে ব্যবস্থা সেখানে তাদেরকে নেওয়া হয়েছে এবং বিমানটি যেহেতু ইতিমধ্যে এসে পৌঁছেছে সেটিতে করে ফিরে যাওয়ার যে প্রস্তুতি সেটি এই মুহূর্তে চলছে এবং কিছুক্ষণ আগে বিজিবির কর্মকর্তাদের পক্ষ থেকে আমাদের সাথে কথা বলা হয়েছে। তারা যেটি জানিয়েছেন যে এ পর্যন্ত 810 জনকে তারা মিয়ানমারে ফেরত পাঠিয়েছেন। আজকের যে 34 জন তারা সহ মোট 910 জন মিয়ানমারের বিজিপি এবং সেনা সদস্য আজকে ফেরত যাচ্ছেন। আজকে পঞ্চম ধাপে তাদেরকে মূলত ফেরত নেওয়া হচ্ছে। নাফি, এই ছিল কক্সবাজার থেকে সবশেষ। মিয়ানমার থেকে পালিয়ে আসা 34 জন সেনা ও বিজিবি সদস্য সহ 40 জনকে আজকে মিয়ানমারে পাঠানো হচ্ছে সে খবর জানাতে কক্সবাজার বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন মন্তোষ বেদজ্ঞ। এদিকে মিয়ানমারের বিজিপি সেনা সদস্য সহ 40 নাগরিককে বিমানে ফেরত পাঠানোর মধ্য দিয়ে কক্সবাজার বিমানবন্দরে পরীক্ষামূলকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। আগামী জুনে এই বিমানবন্দর থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালানো হবে বলে আশা প্রকাশ করেন তিনি। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নর্মালি কাস্টমস ইমিগ্রেশন করেই তো বাইরে যায়। তো এই সমস্ত প্রসিজার মানে লিমিটেড স্কেলে হইলেও তো টেম্পোরারি ওখানে বসাইতেছে সব কাস্টমস ইমিগ্রেশন আদার্থিক। তো ওইটা একটা মানে আন্তর্জাতিক বিমানবন্দর চালু হওয়ার আগে এটা একটা ইয়ে হয়ে গেল আর কি, মানে ট্রায়াল হয়ে গেল আর কি।
নাগরিকের তথ্য ফাঁসের প্রমাণ পাওয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং ব্র্যাক ব্যাংকের এনআইডি যাচাই সেবা বন্ধ করে দিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ASM হুমায়ুন কবির। সকালে নির্বাচন ভবনে এই কথা নিশ্চিত করেন তিনি। এ সময় তিনি বলেন, অভিযুক্ত দুটি প্রতিষ্ঠান এনআইডি যাচাইয়ের জন্য যে লিংক ব্যবহার করে সেখানে একটি ব্যাকডোরের সন্ধান পেয়েছে ইসি, যা দিয়ে নাগরিকের তথ্য ফাঁস হতো। সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে স্বাস্থ্য অধিদপ্তর সহ 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়ায় সেবা কার্যক্রম বন্ধ করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এছাড়াও 12 কোটিরও বেশি ভোটারের তথ্য ফাঁসের ঘটনায় আইসিটি মন্ত্রণালয়ের সাথে চুক্তি বাতিল করে নির্বাচন কমিশন। যখন আমরা বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছি যে এই দুইটি জায়গা থেকে এইটা লিক হচ্ছে, তখন আমরা সাময়িকভাবে এটা বন্ধ করে দিয়েছি এবং কর্তৃপক্ষের সিদ্ধান্ত ক্রমে এখন আমরা তদন্ত শুরু করেছি এবং অলরেডি তদন্ত চলছে। যারা এটার সাথে জড়িত বলে আপনাদের কাছে প্রতীয়মান হবে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিয়ে আমাদের কাছে আসবেন। আসলে তখন আমাদের যে তাদের সাথে যে চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী যা যা করার আমরা তা করব। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী 8 মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম স্বাক্ষরিত এই বিষয়ক একটি চিঠি ধানমন্ডির সুধা সদনের ঠিকানায় পাঠানো হয়েছে। ইতিমধ্যে দুদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানার এই আসামি জিজ্ঞাসাবাদে মুখোমুখি না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন বলে জানিয়েছেন দুদক সংশ্লিষ্টরা। ক্ষমতায় থাকার সময় 15 বছরে বিমানবন্দরে উন্নয়নের নামে হাজার হাজার কোটি লোপাটের অভিযোগে তাকে তলব করা হয়েছে। গেল জানুয়ারিতে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরের 4টি উন্নয়ন প্রকল্পে প্রায় 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে আগে দ্বিমত থাকলেও এখন একমত নাগরিক ঐক্য। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে নাগরিক ঐক্যের প্রথম দফার আলোচনায় 114টি প্রস্তাবে একমত হলেও দ্বিতীয় দফার আলোচনায় তারা 118টি প্রস্তাবের সাথে একমত হয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার। বুধবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে নাগরিক ঐক্য। বিচার বিভাগীয় সংস্কার প্রস্তাবের অধিকাংশ বিষয়ে একমত ও সিভিল সোসাইটিকে নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দ্বিমত প্রকাশ করেছে নাগরিক ঐক্য। এর আগে আলোচনার শুরুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ রাজনৈতিক দলগুলোকে মতাদর্শ ভিন্ন থাকলেও মৌলিক সংস্কারের জায়গায় একমত হবার আহ্বান জানান। আপনাদের রাজনৈতিক দলগুলির মধ্যেও আপনাদের সহযোগী শক্তি যাদের সাথে আপনাদের ভিন্ন মত আছে আপনারা একটু আলোচনা করুন নিজেদের মধ্যে। এটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা, জাতীয় সনদ তৈরির চেষ্টা। গত আলোচনার পরে আমরা 118টি বিষয়ে একমত পোষণ করেছি। 38টি বিষয়ে আমরা দ্বিমত করলেও আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমাদের মত পার্থক্য অনেকখানি নিরসন হয়েছে। সময়ক্ষেপণের মাধ্যমে নির্বাচন নিয়ে চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। টালবাহানা না করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে 2টি আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। মানবিক করিডোর বিষয়ে অন্তর্বর্তী সরকার নয়, নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। আমি সরকারকে বলবো, গণতন্ত্র মেনে নেন, নির্বাচন মেনে নেন, রোডম্যাপ ঘোষণা করুন, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দেন, তারা যেন একটা ভোট তার পছন্দের প্রার্থীকে দিতে পারে। এটি মেনে নিন, দেখবেন রাতারাতি সকল সমস্যার সমাধান হয়ে আসবে। আবারও যেন আমাদেরকে এই করিডোর নিয়ে আবার আন্দোলন না করতে হয়, তাই সরকারের কাছে করিডোরের প্রশ্নে আমি অনুরোধ জানাবো, বিচার বিবেচনা করে যেই সরকার গঠন করবে যে দল, আপনার অধীনে নির্বাচন দিয়ে সেই সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি বিনয়ের সহিত আপনাকে অনুরোধ জানাবো। ভিসির পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিয়ে আরও জানাতে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, দাবি আদায়ে অবস্থান কর্মসূচি থেকে নতুন কোনো কর্মসূচির ঘোষণা শিক্ষার্থীরা দিয়েছে কিনা জানাবেন।
মুক্তি গত 3 দিন ধরেই কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা ধরনের কর্মসূচি পালন করছেন ভিসি অপসারণের দাবিতে, এবং তারই প্রেক্ষিতে আজকে 11:30টায় আমরা দেখেছি যে মূল ভবনের নিচতলায় তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং দুপুর 1:30টার দিকে তারা একটি মিছিল আকারে যে উনি যে উপাচার্য রয়েছেন তার বাসভবনের সামনে এসেছেন এবং সেখানে এসে তার যে মূল ফটক রয়েছে সেই গেটটিতে কিন্তু তারা তালাবদ্ধ করে দিয়ে যায় এবং তারা এই সময় হুঁশিয়ারি দেয় যে তাদের দাবি মানা না হলে অনতিবিলম্বে কিন্তু এই ভবনের যে ইলেকট্রিক লাইন, পানির সংযোগ, সেগুলোও কিন্তু তারা বন্ধ করে দেবে, এমনটি তারা হুঁশিয়ারি দিয়েছেন। এবং ভেতরে যারা ছিলেন সবাইকে তারা এই সময় বের করে দেন এবং তারা এখান থেকে বেরিয়ে যান এবং তারা এই গেটটিতে তালাবদ্ধ করে রাখে। এবং তারা বলছেন যে বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের দাবি তুলে উপাচার্যকে জানিয়েছেন, তবে কোনো দাবিরই কোনো সুরাহা কিংবা সমাধান তিনি করেননি। এবং গত প্রথম যখন উনি এসেছেন তখনও তারা 22 দফা দাবি তুলেছিলেন, সেই 22 দফা দাবিও 1 মাসের মধ্যে পূরণ করার কথা থাকলেও 6 মাস কিংবা 9 মাসের মধ্যেও সেটি কোনো বাস্তবায়ন তারা দেখতে পারেননি। পরে কিছুদিন আগে আমরা দেখেছি যে গত 22 দিন ধরেই তারা এই আন্দোলনটির মধ্যে রয়েছে, তবে 22 দিন আগে তারা 4 দফা দাবি নিয়ে একটি আন্দোলন তুলেছিলেন, সেটিও কোনো সুরাহা না হয় সেই 4 দফা এখন 1 দফায় পরিণত হয়েছে। এবং 1 দফা দাবি হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন তার অপসারণ এবং পদত্যাগ। সেই দাবিতেই কিন্তু তারা আজকে 3য় দিনের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারা কিন্তু অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল এবং এই যে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছেন, তারই প্রেক্ষিতে কিন্তু আজকে সকালে অবস্থান কর্মসূচি এবং তারপর পরে ভিসির যে মূল গেট রয়েছে সেই গেটে তারা তালা দিয়ে চলে গেছে এবং তারা এই সময় আরো হুঁশিয়ারি দিয়েছে যে তাদের দাবি মানা না হলে তারা কিন্তু আরো কঠোর অবস্থান কর্মসূচিতে কিংবা কঠোর আন্দোলনে তারা যাবে। এবং আরেকটু জানিয়ে রাখি যে গতকালকে তারা প্রশাসনিক ভবনের যে গেটগুলো রয়েছে কিংবা কক্ষগুলো রয়েছে সেখানেও কিন্তু তালাবদ্ধ করে রেখেছে এবং তারা বলছেন যে নতুন ভিসি আসার আগ পর্যন্ত কিন্তু তারা এই যে কর্মসূচিগুলো রয়েছে কিংবা এই যে প্রশাসনিক কর্মকাণ্ড কিংবা কার্যক্রম রয়েছে সেগুলো পুরোপুরি বন্ধ করে দেবে এবং যদি তাদের দাবি মানা না হয় তাহলে তারা সব ধরনের কর্মসূচি বন্ধ করে দিয়ে তারা কিন্তু পুরোপুরি শাটডাউনে চলে যাবে, এমনটিও তারা হুঁশিয়ারি দিয়েছেন। তো বরিশাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ মুক্তি। অমিত হাসান যুক্ত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে। ইউজিসির নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগ ও স্নাতক ডিগ্রিধারী নার্সদের সরাসরি নিয়োগ সহ 6 দফা দাবিতে বরিশাল নার্সিং কলেজে চলছে অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। দ্বিতীয় দিনের কর্মসূচিতে সকাল থেকে কলেজের প্রধান গেট বন্ধ করে অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে বন্ধ রয়েছে কলেজের সব ধরনের কার্যক্রম। পাশাপাশি গতকালের কর্মসূচিতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিচারের দাবি জানান আন্দোলনকারীরা। জানান 6 দফা দাবি পূরণ ও হামলার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। এদিকে গতকাল আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় কলেজে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। জঙ্গি সাজিয়ে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে 9 তরুণ হত্যা মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 14 জুলাই পর্যন্ত সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার আসামি সাবেক আইজিপি একেএম শহীদুল হক, টিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান ও মিরপুর বিভাগের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবেক আইজিপি একেএম শহীদুল হককে 25 মে, টিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামানকে 27 ও 29 মে মিরপুর বিভাগের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লাকে জিজ্ঞাসাবাদ করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর আগে সকাল 10টার দিকে এই 3 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তদন্ত সংস্থার আবেদনের প্রেক্ষিতে গত 24 মার্চ এই 3 জনকে জাহাজবাড়ি হত্যা মামলায় গ্রেপ্তার দেখান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 7 মে দিন নির্ধার্য করা হয়। বহু জায়গায় এভাবে জঙ্গি নাটক সাজিয়ে ইসলামী মনোভাবাপন্ন যুবকদেরকে হত্যা করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে একেএম শহীদুল হক তৎকালীন আইজিপি, তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান এবং তৎকালীন এসি জসিমউদ্দিন মোল্লা, এই 3 জনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আজকে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত সংস্থার পক্ষ থেকে 2 মাস সময় চাওয়া হয়েছে। মাননীয় ট্রাইব্যুনাল 2 মাস সময় মঞ্জুর করে 2 মাস পরে মামলার নির্ধারিত তারিখ ধার্য করেছে। থ্যালাসেমিয়া নির্মূলে প্রাথমিক পর্যায় থেকে সচেতনতা সৃষ্টি করতে সবাইকে আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বুধবার জাতীয় শিশু হাসপাতালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। থ্যালাসেমিয়া এমন একটা রোগ যার কোনো ব্যয়ের উদ্বৃত্ত নাই। এই সামাজিক পরিবেশের একটা বিশাল অবক্ষয় ঘটেছে। এই অবক্ষয় থেকে আমাদের উত্তরণ দরকার, কারণ আমরা যদি খুব অল্প সংখ্যক লোকের, যদি সমাজের একটা বিশাল সংখ্যক লোক যদি দায় গ্রহণ করে, তাতে আমাদের
আমাদের মানসিক উৎকর্ষতা বৃদ্ধি পায়, আমাদের ব্যয়ের উদ্বৃত্ত তৈরি হয় এবং মানুষ হিসেবে মানবিক গুণাবলীতে আমরা ধন্য হই। তো এটার নিয়ামক হিসেবে হচ্ছে সচেতনতা তৈরি করা বা অ্যাওয়ারনেস তৈরি করা। নাফি, বৃষ্টির যে মৌসুম সেই সময় বজ্রপাতে মৃত্যুর খবর আমরা প্রায়শই পেয়ে থাকি এবং গত সপ্তাহেও রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় কিন্তু বজ্রপাতে মৃত্যুর খবর আমরা পেয়েছি। আশঙ্কাজনক হারে কিন্তু বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং আবহাওয়া অধিদপ্তর বলছে যে বজ্রপাতের এই যে পূর্বাভাস সেটি আসলে অগ্রিম দেওয়া কঠিন, তবে সতর্কতার মধ্য দিয়ে বজ্রপাতের মাধ্যমে যে মৃত্যুর ঘটনা সেটি আসলে এড়ানো সম্ভব। মুক্তিয়ার, বিশেষজ্ঞরা যেটা বলছেন যে জনসম্পৃক্ত না থাকায় ব্যর্থ হয়েছে বিগত সরকারের যে প্রকল্প ছিল বজ্রপাত নিরোধে সেই বিষয়গুলো আসলে ব্যর্থ হয়েছে এবং জানান বজ্রপাত থেকে বাঁচতে বজ্র নিরোধক গাছ রোপণ করা বেশ জরুরি এবং জনমানুষের যে সচেতনতা সেটা অবশ্যই জরুরি রয়েছে। এর একটি প্রতিবেদন আছে আসিফ ইকবাল খানের, দেখে আসবো সেটি। 28 এপ্রিল কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগুচ্ছ গ্রামে কৃষি জমিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারায় জিহাদ ও ফাহাদ নামের দুই কিশোর। গুরুতর আহত হয় আবু সুফিয়ান নামের আরেক শিশু। শুধু জিহাদ ও ফাহাদই নয়, একই দিনে প্রাণ হারান মোট 23 জন, যাদের মধ্যে 19 জনেই কৃষক। কয়েক বছর ধরে বেড়েছে বজ্রপাতের মাত্রা, আশঙ্কাজনক হারে বেড়েছে মৃত্যুও। গেল বছর বজ্রপাতে প্রাণ যায় 288 জনের, তার আগের বছর 2023 সালে 280 জন আর 2022 সালে মৃত্যু হয় 316 জনের। তবে চলতি বছর মৌসুমের শুরুর কয়েক মাসেই মৃত্যু আর হতাহতের ভয়াবহ চিত্র আতঙ্ক ছড়াচ্ছে জনমনে। আবহাওয়াবিদরা বলছেন বৈশ্বিক উষ্ণতা বাড়ায় মেঘ বেশি নাইট্রোজেন গ্রহণ করছে, ফলে বেড়ে যাচ্ছে বজ্রপাতের ঘটনাও। তবে শহরের চেয়ে গ্রামেই হতাহতের ঘটনা বেশি ঘটছে। ক্লাইমেট চেঞ্জে তো টেম্পারেচার বাড়ছে, জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, সেই হিসেবে আমাদের ডিজাস্টারের যেটা তীব্রতা সেটাও বেড়ে যাচ্ছে। যেখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে সেখানে হচ্ছে বৃষ্টিপাত, যেখানে খরা সেখানে খরা। আর যেহেতু আমাদের ফুয়েল বেশি যাচ্ছে এখানে, যেখানে বজ্রপাত হওয়ার কথা সামান্য, সেখানে ফুয়েল বেশি যাওয়ার কারণে বজ্রপাতের সংখ্যাটা বাড়ছে। বজ্রপাত নিরোধে বিগত সরকারের সময় 100 কোটি টাকা ব্যয়ে 40 লাখ তালগাছ লাগানোর প্রকল্প নেওয়া হয়, তবে তা শতভাগ আলোর মুখ দেখেনি। ব্যর্থ হয় স্বল্প পরিসরে লাইটেনিং অ্যারেস্টার লাগানোর প্রকল্পটিও। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন সঠিক পরিকল্পনা আর রক্ষণাবেক্ষণের অভাবে প্রকল্পগুলো ভেস্তে যায়। ঠিক জায়গায় লাগানো হতো 20 বছরে ওই গাছ অনেক বড় হয়ে যেত, সেটা আমরা করতে পারি নাই। এবং সেটা করার জন্য যে প্রক্রিয়াটা ছিল বজ্রপাত ঠেকানোর জন্য, সেখানে মানুষকে ইনভলভ করা হয় নাই। যারা এটার ভুক্তভোগী হচ্ছে তারা কেউ জানে না, এবং হঠাৎ করে বলা হলো তাল গাছ, তারপর মনে হতো থুক্কো তাল গাছ কাজ করছে না, তাহলে আমরা কি লাগাবো? আমরা এখন অ্যারেস্টার লাগাবো, লাইটিং অ্যারেস্টার। আপনি যদি নেত্রকোনা ডিসি অফিসে যান, দেখবেন ডিসি অফিসে একটা লাগিয়েছে, তার চেয়ে উঁচু হচ্ছে তাদের ওয়্যারলেসের টাওয়ারটা। তো বিদ্যুৎ যখন বজ্রপাত যখন হবে তখন তো ওয়্যারলেসের টাওয়ারটাকে আগে আঘাত করবে। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন বজ্র নিরোধক গাছ কমে যাওয়ায় বজ্রপাত সরাসরি আঘাত হানছে মাঠের কৃষক ও গবাদি পশুর উপর। এটা গাছ লাগানোর চাইতে গাছ কাটা বন্ধটা আমাদের করতে হবে, এটা খুবই জরুরি। এবং সেই সাথে গাছ লাগানো, অনেক গাছ আছে যেগুলো খুব দ্রুত বাড়তে পারে এবং মাঠে এগুলো লাগাতে হবে, এটাই একমাত্র সমাধান। বজ্রপাতের পূর্বাভাস সবার কাছে পৌঁছানো সম্ভব না হওয়ায় কমানো যাচ্ছে না এর ক্ষয়ক্ষতি। আবহাওয়াবিদরা বলছেন সচেতনতাই বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়। যারা মাঠে কাজ করে অনেক দূর থেকে তারা বুঝে যে একটা কালো মেঘ তাদের দিকে আসতেছে, একটা বাতাস আসতেছে, সেটাকে আমাকে পাত্তা দিতে হবে, স্টাডি করতে হবে। স্টাডিটা কি, যে এই সময় যদি আসে তো আমার এদিক দিয়ে যদি জ্বরটা পাস হয় তা আমাকে ঘরে থাকতে হবে। 1 নাম্বার, আমাকে কোনো ছাউনির নিচে আশ্রয় নিতে হবে না, গাছের নিচে আশ্রয় নিতে হবে না, কোনো কুপরি করে আশ্রয় নিতে হবে না, পাহাড়ের কোনো ধরেন আমার একটা গর্ত কিংবা গুহাটুয়া আশ্রয় নিতে হবে না। একমাত্র গড় হলে নিরাপদ স্থান এবং মধ্যম অবস্থানে, জানালার পাশে দাঁড়ানো যাবে না। অনেকে আগে বলতো যে হাঁটু দিয়ে ভেবে বসো, স্যান্ডেল পরে হাঁটো, কোনো কিছুই হবে না। কোনো কিছুই আমাদের প্রমাণ সিদ্ধ না। এখন একটাই প্রমাণ এসেছে যে মাঝখানে আমাদের ঘরে থাকতে হবে এবং ঘরের নির্দিষ্ট একটা অংশে থাকতে হবে। বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে বেড়েছে বজ্রপাতের পরিমাণ, আর উঁচু গাছপালা কেটে ফেলার কারণে বেড়েছে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন বন্যা, সাইক্লোনের মতো প্রাকৃতিক দুর্যোগে প্রস্তুতি নেওয়ার কিছুটা সুযোগ থাকলেও বজ্রপাতের ক্ষেত্রে সেটি পাওয়া যায় না। তাই বজ্রপাতের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে সচেতনতার কোনো বিকল্প নেই। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।
চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সকাল থেকে নগরীর বালুছাড়ায় বিআরটিএর প্রধান কার্যালয়ে এই অভিযান শুরু করে দুদকের টিম। বিআরটিএর উপপরিচালক প্রকৌশলী আইনুল হুদা চৌধুরীর কক্ষে বিভিন্ন নথি ও কাগজপত্র পর্যালোচনা করেন দুদকের তদন্তকারী কর্মকর্তা। লাইসেন্স প্রদান ও নবায়ন, গাড়ির ফিটনেস সহ নানা কার্যক্রমে ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে বিআরটিএ কর্মকর্তাদের বিরুদ্ধে। সেবা গ্রহীতাদের অভিযোগ, টাকা না দিলে পদে পদে ভোগান্তি পোহাতে হয় তাদের। সুনির্দিষ্ট এসব অভিযোগের ভিত্তিতে নথি পর্যালোচনা ও কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছেন দুদক কর্মকর্তারা। পাকিস্তানের যুদ্ধাবস্থা তৈরি হলেও বাংলাদেশের সফর নিয়ে এখনও কোনো অনিশ্চয়তা নেই। ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, বিশেষ পরিস্থিতিতে পিএসএলে থাকা দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বিসিবি। ওয়াসিল হক পান্থর প্রতিবেদন। পেহেলগাম আক্রমণের পর থেকেই উত্তেজনা বিরাজ করছিল ভারত পাকিস্তান সীমান্তে। মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাকিস্তানও দিয়েছে কড়া জবাব। প্রতিবেশী দুই দেশের যখন এই পরিস্থিতি, তখন বাংলাদেশের ক্রিকেটেও দুশ্চিন্তা। দিন 15 পর পাকিস্তান সফর করবে বাংলাদেশ, আর আগস্টে ভারতকে আতিথ্য দেবে টাইগাররা। বর্তমান পরিস্থিতিতে সিরিজগুলো নিয়ে কি ভাবছে বিসিবি? না, ক্রিকেট নিয়ে এখনো আমরা কোনো সমস্যা দেখছি না, যা ছিল তেমনই আছে। রেগুলার যেভাবে আমাদের সাথে আলোচনা হয় বিভিন্ন বোর্ডে, এখন তো পাকিস্তানে আমরা যাবো কিংবা ইন্ডিয়ার সামনে আসবে, তো ওদের সাথে স্বাভাবিক যে ধরনের যোগাযোগ থাকে সেভাবেই আছে। পাকিস্তানে টি-20 সিরিজের ভেন্যু পরিবর্তন নিয়েও আগাম কোনো উত্তর দিতে রাজি নন ফাহিম। অনেক দূরের কথা, এত অ্যাডভান্স চিন্তা করছে বলে মনে হয় না। এখনো সেরকমই আছে, এটা পরিকল্পনা বদলানোর মতো অবস্থা এখনো তৈরি হয়নি। পিএসএল খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন টাইগার পেসার নাহিদ রানা ও লেগ স্পিনার রিশাদ হোসেন। উদ্ভূত পরিস্থিতিতে তাদের নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখছে বিসিবি। ওরা ভালো আছে, ওরা এখনো ভালো আছে, ওদের নিয়ে কোনো সমস্যা নেই। ওদের সাথে আমাদের সবসময় যোগাযোগ থাকে, ওরা ওখানে ভালো আছে। এমনি ওখানে সিকিউরিটি বাইরের যে কোনো খেলোয়াড়ের জন্য, বিদেশিদের ইয়ের জন্য শুনতে চাই, তো সেটা তো নিশ্চয়ই বলবৎ আছে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ শেষে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। ওয়াসিল হক পান্থ, এখন, ঢাকা। তার আগে শিরোনামগুলো আরো একবার। পেহেলগাম হত্যাকাণ্ডের জেরে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা ভারতের। জবাবে 5টি বিমান ভূপাতিতের দাবি ইসলামাবাদের। হতাহতের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি দাবি। বিমানে ফেরত পাঠানো হচ্ছে মিয়ানমারের সেনা, বিজিবি সহ 40 নাগরিককে। কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক টেস্ট ফ্লাইট দাবি বেবিচকের। আনসার বাহিনী ও ব্র্যাক ব্যাংক থেকে তথ্য ফাঁসের প্রমাণ। এনআইডির যাচাই সেবা বন্ধ করল ইসি। কাল দুদকে শেখ হাসিনাকে তলব। ভিসি পদত্যাগের দাবিতে অনড় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি। বাসভবনে বিদ্যুৎ পানির সংযোগ বিচ্ছিন্নের হুমকি। এবং বজ্রপাতে আশঙ্কাজনক হারে বাড়ছে মৃত্যু। জনসম্পৃক্ততার অভাবে ব্যর্থ আগের সব প্রকল্প। বজ্র নিরোধক গাছ রোপণ সহ সচেতনতা বাড়ানোর পরামর্শ। এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।